বহু সহস্র বছর আগে ফেরাউন আখেমরার শাসনকালে নীল নদের দক্ষিণ তীরে ছিল এক পরিত্যক্ত মন্দির। সময়ের কুয়াশায় হারিয়ে যাওয়া আমেনতেতের মন্দির। কেউ কাছে যেত না, কারণ বলা হতো সেখানে রক্ষিত আছে এল কেতাব এল মমনু, সেই নিষিদ্ধ পুঁথি যার প্রতিটি অক্ষর এক একটি জীবন্ত মন্ত্র। বলা হয় এই পুঁথি পড়লে মানুষ পেতে পারে অসীম ক্ষমতা ও অমরত্ব, কিন্তু এক ভয়ঙ্কর মূল্যের বিনিময়ে। পাঠকের আত্মার সমস্ত জাগতিক আলো থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, আর তার পার্থিব শরীর দখল করত এক ভীষণ অশুভ শক্তি। মিশরীয় পুরোহিতদের নেতা মীর নেফার আখেমরার কাছে অপমানিত হয়ে প্রতিশোধের নেশায় একদিন জাগিয়ে তুললেন সেই অশুভ শক্তি। অন্ধকারের রক্ষক, আমার আহ্বান শুনুন, আমার আহ্বান শুনুন প্রভু, আমার আহ্বান। কি সাহস করল আমার নিদ্রা ভাঙাতে? খারামেতেন এক হেরনা হেফেত এন্নেতের। হে প্রভু, হে অন্ধকারের রাজা, আমি আপনার দাসানুদাস, আমাকে অমর করুন প্রভু, আমাকে শক্তি দিন, আমাকে অমর করুন। তুমি অমরত্ব চাও, তবে তুমি তোমার আলো আমাকে দাও, তোমার আত্মা আমার খাদ্য হবে। সেই রাতেই মিশরের বালুকাময় প্রান্তরে মিশে গিয়েছিল কতগুলো অসহায় মানুষের হাহাকার। এই পুঁথি কি ভবিষ্যতেও কোনো নারকীয় ঘটনার সাক্ষী হয়ে থাকবে, নাকি এখানেই শেষ? এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না। শোভন, তাড়াতাড়ি খেয়ে যা, সেই কখন থেকে ভাত বেড়ে আসন পেতে রেখেছি। এই যে আসছি মা, আসছি, জাস্ট 2 মিনিট, যাচ্ছি। উফ বাবা, এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। এত বড় হয়েছে তাও এই অভ্যেস গেল না। উফ, এইটাই শোভনের এক বদ অভ্যাস। খাবার বাড়তে বলার পর তার টিকিটিও আর খুঁজে পাওয়া যায় না। হয় সে মোবাইলে ব্যস্ত, নয়তো বা ক্লায়েন্টের ফোন চলে আসে। বেড়ে রাখা খাবার এইভাবে ফেলে রাখতে নেই, মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়, আর তাছাড়া খাবারের দৃষ্টি পড়ে, বুঝিস না? উফ মা, খাবারটা ঢেকে রাখলেই তো মিটে যায়, আর কিসের দৃষ্টি শুনি? আজ শোভনের বয়স প্রায় 26 হলেও দৃশ্যটা একই রয়েছে। 2 মিনিটের জায়গায় পাক্কা 10 মিনিট পরে মুখে একগাল হাসি নিয়ে শোভনের আগমন। হ্যাঁ রে বাবা, কিসের এত ফোন সারাদিন? এই তো আসিস বাড়িতে 4 মাস পর পর, তাও আবার 1 সপ্তাহ থাকার পরই তোর প্রাণ যেন হাঁপিয়ে ওঠে শহরে ফেরার জন্য। এরকম মন খারাপ করতে নেই মা, শহরে তো আমাকে বাধ্য হয়েই থাকতে হচ্ছে, না হলে তোমাদের ছেড়ে আমার থাকতে ভালো লাগে বলো? ওসব আমাকে ভোলানোর জন্যই বলিস, আমি জানি,
বাড়িতে আসলেই এক গাদা কাজ নিয়ে আসিস। সারাটা দিন নয় ওই মোবাইল নয়তো ল্যাপটপ। কতবার বললাম বিশ্বাসদের বাড়ির মেয়েটাকে একবার দেখে আসি চল। আমি একা একা থাকি, ভালো লাগে না রে বাবা। আর তুইও কতদিন এভাবে একা থাকবি বলতো? দেখো মা, এখন বিয়ে থার কথা বলো না, আগে ক্যারিয়ারটা একটু গুছিয়ে নি। কথা বলতে হলে তোমরা বলো না, আমি কি করব? শোভনের মা আর কিছু বলে না। বিয়েতে যে ছেলের অমত নেই সেইটুকু বুঝতে পারেন তিনি। আচ্ছা মা, বলছি নিতাই কাকারা কেমন আছে গো? আর কেমন থাকবে, হরি জেঠু চলে যাবার পর থেকেই ওরা যেন কেমন একটা হয়ে গেল জানিস। কারোর সাথে কথা বলে না, এমনকি রাস্তায় দেখা হলেও কেমন এড়িয়ে যায়। ও কেন জানি না রে, অমন সুস্থ সবল মানুষটা হঠাৎ করে চলে গেল। সবই ওনার ইচ্ছে। কিভাবে মারা গেলেন? না রে, উনি মারা যাননি জানিস, উনি না আর নেই, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দাঁড়ো দাঁড়ো, গুলিয়ে যাচ্ছে। মারা যায়নি, হারিয়ে গেছে? সে আবার কি? তা পুলিশে খবর দেয়নি কেউ? খবর দিয়েছে কিন্তু কিছুই হয়নি। হরি জেঠু একেবারে উধাও হয়ে গেছে। সবাই তো বলছে যে রাতের বেলা সুস্থ সবল মানুষটা খেয়ে দিয়ে ঘুমোতে গেল, আর সকালবেলাতে সেই মানুষটা নেই। বিছানার উপর শুধু পরনের জামা কাপড়টা পড়েছিল মাত্র। কি বলছো কি? হ্যাঁ রে, খুবই রহস্যজনক ঘটনা। যাকগে, আজ শনিবার, এসব নিয়ে আর আলোচনা করিস না তো, ওদের দৃষ্টি পড়ে। কাদের আবার দৃষ্টি মা? আমি জানি না, তুই খা তো চুপচাপ। বেলা থাকতে থাকতে একবার নিতাই কাকাদের বাড়িতে ঘুরে আসি, দেখা যাক যদি কথাবার্তা বলে জিনিসটা দেয়। তাছাড়া হাতে সময়ও বেশি নেই, যা করার এই দিন কয়েকের মধ্যেই করতে হবে। শোভন আসলে ওর গ্রামের বাড়িতে এমনি এমনি বেড়াতে আসেনি। প্রথমত মা বাবার সাথে দিন কয়েক থাকা যাবে, আর দ্বিতীয়ত একটা বিশেষ জিনিস নিতাই কাকাদের থেকে হস্তগত করতে হবে। তার জন্য প্রয়োজন মতো টাকা সে এনেছে সাথে করে। শোভন, তুই ওদের পরিচিত লোক, তাই খুব আশা নিয়ে তোকে পাঠাচ্ছি ভাই। ও কিছু চিন্তা করো না দাদা, এই দোকানের বেশিরভাগ অ্যান্টিকই তো আমার আনা। সে তো জানি তুই নিরাশ করবি না, কিন্তু সেই জিনিসটা কি যদি একটু বলো। এই কাগজটায় সব লেখা আছে, সময় মতো পড়ে নিস। এনে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কালই রওনা দে, বুঝলি? হাতে মাত্র 10 দিন সময়, ক্লায়েন্ট কিন্তু এর বেশি ওয়েট করবে না। এই তো নিতাই কাকাদের বাড়ি। এই কথা সেই কথার ফাঁকে আসল কথাটা বলতে হবে। কিন্তু হরিদাদুর ভ্যানিশ হয়ে যাওয়াটা একটা মিস্টিরিয়াস ব্যাপার। একটু খুঁজিয়েই দেখি না, যদি কেউ উঠে বেরোয়। রাত এখন অনেক, চারদিক একেবারে শুনশান। শোভনদের বাড়িতে সবাই শুয়ে পড়লেও শোভনের চোখে কিন্তু ঘুম নেই। সে বইটা নিয়ে পড়েছে। ভালোই দাও মেরেছি বলতে হবে। সান্ত্বনা বাবদ মাত্র 1,500 টাকাই খসাতে হয়েছে, বাকি 95,000 এখনো হাতে। দাদাকে ভুজুং ভাজুং দেব যে সবই খরচা হয়েছে। তবে হরিদাদুর অন্তর্ধানের কেসটা নিতাই কাকা বেমালুম চেপে গেল, সে যাক। কিন্তু পুঁথিটা
দেখতে এমন কেমন বিভৎস। তাছাড়া নিতাই কাকা পুঁথিটা এত সহজে দিয়ে দিল কেন কি জানি, মনে হলো যেন ওরা হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু এটা কি খুলতে পারছি না তো। ধূত, খোলে কিভাবে? কাভারটা টেনেও তো খোলা যাচ্ছে না। বহু চেষ্টা করেও বইটা খুলতে পারে না শোভন। আর ঠিক এমন সময় ইস, আঙুলটা কেটে গেল। আরে, এই বইটা তো খুলেছে। যাকে এখন দেখাই যাক কি এমন মণিমাণিক্য আছে এই পুঁথিটায় যার জন্য সৌমিকদা এতগুলো টাকা খসাতেও রাজি। প্রাচীন পুঁথির ভয়ানক ছবিগুলো শোভনকে গভীরভাবে নাড়িয়ে দেয়। প্রতি পাতায় এক একটি ভীতিকর রিচুয়ালের বর্ণনা। প্যালিওগ্রাফি শেখার কারণে কিছুটা ভাষা বুঝতে পারে সে, কিন্তু বইটিতে শোভন এতটাই ডুবে যায় যে বুঝতেই পারে না তার চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলে যাচ্ছে। এই তো, এই রিচুয়ালটা একটু সহজ মনে হচ্ছে। এইভাবে পা মুড়ে বসে এক মনে মন্ত্র বলতে হবে, ব্যাস। এইটাই ট্রাই করে দেখলেই বোঝা যাবে বুজরুকিটা। খেপেরুমি আমেন্টেট ভেশা এন্নু সেফেট ইন খেত তাল উর খেফির আরুতেপ। খেপেরুমি আমেন্টেট ভেশা এন্নু সেফেট ইন খেত তাল উর খেফির আরুতেপ। সময়ের সাথে সাথে মন্ত্রের তীব্রতা বাড়তে থাকে। শোভন এক নাগাড়ে এমন ভাবে মন্ত্র পড়ছে যেন ওকে দিয়ে কেউ বলিয়ে নিচ্ছে কথাগুলো। প্রতিটি শব্দ যেন দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। আর একটা জমাট বাঁধা অন্ধকার যেটা ক্রমশ এক ভয়ঙ্কর মূর্তিতে রূপান্তরিত হচ্ছে। কে? মেরেত হাসেন আমাকে আহ্বান করেছ, আমি উপস্থিত হয়েছি। শোভনের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। সে এখন শুধুই নীরব দর্শক। নিতান্তই ছেলে মানুষই করতে গিয়ে সে ডেকে এনেছে এই শয়তানকে। অর্থাৎ তোমার মনের অন্ধকার থেকেই আমার জন্ম, আর সেই অন্ধকারেই তোমাকে নিয়ে যাব আমি। এই বাবু, ওঠ রে, কত বেলা হয়ে গেল। এই ওঠ, বেলা 10টা অবধি কোন বাড়ির ছেলে ঘুমায় রে? হ্যাঁ, ওই দেখ বাবা কচুরি এনেছে, খাবি? চল। ও শুভু, ওঠ বাবা, দেখ বেলা 10টা হয়ে গেল। কি রে, দরজাটা? বিস্তর ডাকাডাকির পর শোভন এসে দরজা খোলে, আর সাথে সাথেই একটা দুর্গন্ধে বীণা দেবীর গা গুলিয়ে ওঠে। এই গন্ধ, ইঁদুর টিঁদুর মরেছে নাকি? ইস, কই না তো, কোথায় গন্ধ? শিগগির দাঁত মাছ, তোর মুখেও কি গন্ধ? বাপরে বাপ, উফ! আর গিয়ে খেতে বস তাড়াতাড়ি,
নয়তো এবার খাবারে দৃষ্টি। আমি ছাড়া আর কে দৃষ্টি দেবে? শোভনের হাসিটা কেমন যেন ভালো লাগে না বীণা দেবীর। রাতারাতি ছেলেটা এমন বদলে গেল কি করে? স্থানুর মতো দাঁড়িয়ে থাকেন তিনি। মা, আমার না খুব খিদে পেয়েছে। বাবু, এই বাবু, কেউ যেন আমার খাবারের দিকে দৃষ্টি না দেয়, বুঝলে মা? কারণ কি বলছিস? এই, আমি সহ্য করতে পারবো না। আমার আমার ভয় করছে। এই বাবু, আমার ভয় করছে। উমা, ভয় কি? এই তো আমি। উমা, আমি জেনে ফেলেছি জানো, হরিদাদু কিভাবে হারিয়ে গেল। তুমি দেখবে? হ্যাঁ, বলো, দেখবে? বীণা দেবী আর কিছুই বলতে পারলেন না। তার সারা শরীর যেন পাথর হয়ে গেছে। তার শোভু আর এখন সেই হাসি খুশি ছেলেটি নেই। Segentamero Nechtauren Falexenru Menexaenhar। শোভনের বাবা এসে দাঁড়িয়েছেন পিছনে। তার মুখ ভয়ে বিস্ময়ে হাঁ, সারা গা থরথর করে কাঁপছে। Segentamero Nechtauren Falexenru Menexaenhar। শয়তানের শেষ কথাটা ওনার অন্তরে গেঁথে গেল যেন। এবার তুই মরবি, পালানোর পথ নেই, পালানোর পথ নেই।